এই কাজটা কিভাবে করতে হবে আগে কেউ করে গেছে, আপনি শুধু সেটা ফলো করলেই হবে, ব্যাপারটা এরকম না। এবং আমি খুব ভালো করে জানি যে সরকারের বাইরে থেকে আলোচনা বা সমালোচনা করা যতটা সহজ, ভেতরে গিয়ে কাজটা করা অতটা সহজ যে না। নইলে এমন কঠিন কাজের জন্য আমার মতো একজন অতি সামান্য মানুষকে তিনি কেন পছন্দ করলেন আমার জানা নেই। যে মনির হায়দার, আপনি তো স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে আপনি জয়েন করছেন প্রধান উপদেষ্টার সাথে। সো আপনার কাজ কি হবে, কি করবেন আপনি সেখানে? অনেক ধন্যবাদ জনাব আবু তাহের ভাই। মানে অনেস্টলি আমি যেটা আপনারা দেখেছেন আমিও সেটা দেখেছি, যে আমাকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে তারা নিয়োগ দিয়েছেন এবং সেখানে নিয়োগপত্রে লেখা আছে ঐক্যমত্য গঠন। তো এটা দেখে তো কিছু একটা বোঝা যায়। ডেফিনেটলি আমার সঙ্গে ইনফর্মাল কিছু আলাপ আলোচনার পরেই এরকম একটা জিনিস তৈরি করা হয়েছে। আমরা তো সরকারকে দেখেছি অনেক বছর ধরে, আমার সাংবাদিকতার 3 দশক। তো সাংবাদিক হিসেবে সরকারকে দেখেছি, নাগরিক হিসেবে দেখেছি, অ্যাক্টিভিস্ট হিসেবে দেখেছি। এই দেখাগুলো ছিল বাইরে থেকে। ভেতর থেকে সরকারকে কিভাবে দেখা যায় সে অভিজ্ঞতা তো আমার নেই। তো এবারের এই নিয়োগ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমার পাবলিক সার্ভেন্টে পরিণত হওয়ার মধ্য দিয়ে সরকারকে ভেতর থেকে দেখার একটা পরিস্থিতি আমার জন্য সামনে অপেক্ষা করছে। আমি তো এখনো এখানে যাওয়ার পরে কি ঘটবে, কি দেখব, কিভাবে দেখব, সেটা হয়তো পরবর্তীতে আবার কখনো আপনাদের কাছে যদি আসার সুযোগ হয়, নিশ্চয়ই হবে, তখন শেয়ার করতে পারবো। এমনিতে আমাকে প্রফেসর ইউনূস আপনাকেও খুব স্নেহ করেন, আপনার খুবই কাছের মানুষ, আপনি তার খুব কাছের মানুষ, আমাকেও অল্প স্বল্প স্নেহ করেন। তো আমি জানি না, আমাকে এই নিয়োগের পেছনে আপনারও কোনো কলকাঠি থাকতে পারে, সেটা থাকতেই পারে। আমাকে যে দায়িত্বটা দেওয়া হচ্ছে এটাও কিন্তু বাংলাদেশে কোনো গভর্নমেন্ট পজিশনে একেবারেই নতুন। সুতরাং আমার সামনে কোনো এক্সাম্পল নাই যে এই কাজটা কিভাবে করতে হবে আগে কেউ করে গেছে, আপনি শুধু সেটা ফলো করলেই হবে, ব্যাপারটা এরকম না। গভর্নমেন্টে একজন লোককে নিয়োগ করা হচ্ছে যার দায়িত্ব হলো পলিটিক্যাল পার্টিগুলোকে একটা ন্যাশনাল কনসেনসাসে নিয়ে আসার প্রক্রিয়ায় কোঅর্ডিনেশন বা লিয়াজোকারের দায়িত্ব পালন করা। তো এটা বাংলাদেশের হিস্ট্রিতে কখনো এরকম কোনো পজিশন কোনো গভর্নমেন্টে ছিল না। তো ফলে এইটা নিয়ে আমি নিজেও এখনো পর্যন্ত এমন একটা অবস্থায় আছি যে নানা রকম চিন্তা করছি, নানা রকম কল্পনা করছি। এখন দেশে যাওয়ার পরে যখন কাজ শুরু করতে যাব, তখন প্রফেসর ইউনূস এবং অন্য সহকর্মী যারা থাকবেন আমাদের আলাপ আলোচনা করে হয়তো একটা রূপরেখা তৈরি করা হবে যে এইভাবে এই কাজটা করতে হবে বা করবা, তোমার এই ভূমিকা থাকবে। ডেফিনেটলি এটা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ, আপনারা সবাই বুঝতে পারছেন। বাংলাদেশ এখন যেখানে যে অবস্থায় আছে এই কাজটা খুব সহজ হবে না, কিন্তু এখানে আবার এক ধরনের এক্সাইটমেন্টও আছে যে এরকম একটা কাজ যেটা অতীতে কোনো এক্সাম্পল নাই, কোনো প্রেসিডেন্স নাই, সেই কাজটা কিভাবে করা হবে, সেটা রেজাল্ট কি হবে, এগুলো নিয়ে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছে, যে অনাবিষ্কৃত বিষয়কে আবিষ্কার করবার এক্সাইটমেন্টের মতো। তো আমি আপনাদের মতো আমিও অপেক্ষায় আছি যে গিয়ে দেখা, কাজ করতে গিয়ে অভিজ্ঞতা অর্জন করা। আমি সাংবাদিক হিসেবে, অ্যাক্টিভিস্ট হিসেবে নিজের যতটুকু বোধ বুদ্ধি কিংবা নেটওয়ার্ক আছে, এখানে নেটওয়ার্ক একটা বড় ফ্যাক্টর এই কাজ করবার জন্য, সেটা আর আমি আমার অনেস্টলি সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করব। এবং আমি খুব ভালো করে জানি যে সরকারের বাইরে থেকে আলোচনা বা সমালোচনা করা যতটা সহজ, ভেতরে গিয়ে কাজটা করা অতটা সহজ যে না। এটা আমাদের অনেক ঘনিষ্ঠজন যারা এরই মধ্যে এই সরকারে যুক্ত হয়েছেন, তাদের গত 6 মাসের কাজ এবং সেটার মূল্যায়ন বাইরে থেকে দেখে বুঝি। ফলে খুব আনন্দের ভবিষ্যৎ যে অপেক্ষা করছে এটা বলা যাবে না, বরং এমন ভবিষ্যৎই হয়তো অপেক্ষা করছে যেটা আনন্দকে হয়তো আবার বিষাদেও পরিণত করতে পারে। দোয়া করবেন যাতে সেটা না হয়। আমি আগে থেকে খুব বড় বড় কোনো কথা বলতে চাই না, বলার সুযোগও নাই, বলা উচিত হবে না। একটা কঠিন চ্যালেঞ্জের জন্য প্রফেসর ইউনূস আমার মতো একজন মানুষকে কেন
তিনি পছন্দ করলেন না আমি এটা একেবারেই জানি না। তিনি আমাকে চিনেন, জানেন, আমার অ্যাক্টিভিটি সম্পর্কে তার ধারণা আছে। তার মনে হয়েছে যে হয়তো মনিরকে দিয়ে কিছু একটা হবে, নইলে এমন কঠিন কাজের জন্য আমার মতো একজন অতি সামান্য মানুষকে তিনি কেন পছন্দ করলেন আমার জানা নেই। তো সে কারণেও আমি অনেক বেশি চাপ অনুভব করছি যে এত এত মানুষ থাকতে, এত এত জ্ঞানী গুণী অভিজ্ঞ মানুষেরা দেশের ভেতরে থাকতে তিনি আমাকে এখান থেকে নিয়ে যাচ্ছেন। আমি আপনাদের কাছে দোয়া চাইবো যে মানে তার এই যে তিনি যে আমার উপর বিশ্বাস রাখলেন বা আস্থা রাখলেন, আমি যাতে এটার প্রতি অবিচার না করি, মানে আমি যাতে সুবিচার করতে সমর্থ হই যে তিনি আমাকে বেছে নিলেন এই বেছে নেওয়াটাকে। তো বাকি আলাপ আপনারা কে কি বলবেন সেটার প্রেক্ষিতে হয়তো আমি আবার 1-2 মিনিট বলবো। অনেক ধন্যবাদ।